অন্যদিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে। আজ শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে, তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে, যেন ভুল করে পরী পালকের থেকে নেমে আসছে। কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দৌড়া চর বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? সরি, দেখতে পাই নাই। দেখতে পাস নাই নাকি অন্য কিছু? এই তোদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার। মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে নাকি? তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে? আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই, না দেখেই ধাক্কা লেগে গেছে। এমনিতেই ধাক্কা দিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। তোর অবস্থা দেখ কি করি আমি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো, ম্যাডাম প্লিজ আপনি একটু শান্ত হন। ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে, আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই। বিষয়টা আমি দেখছি, আপনি এখন যান। লোকটার কথা শুনে মেয়েটা রাগে গজগজ করতে চলে গেল। তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। এই ছেলে, তোমার কি জানের ভয় নাই? জানো মেয়েটাকে? এই শহরের নামকরা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে। আমি আর একটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করেছে। এখন যা করতে এসেছো সেটা করো গিয়ে। বলে লোকটা চলে গেল। ও, আপনাদেরকে তো আমার পরিচয় দেয় নাই। আমি মাহফুজ, এই শহরে নতুন এসেছি, তেমন কিছু চিনি না। আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম। আমি তো আর ইচ্ছা করে ধাক্কা দেই নাই, তবুও কেমন আচরণ করলো দেখলেই তো। যাক, যা হবার হয়েছে। শপিং করার মুড নাই, নষ্ট করে দিল। প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, শুধুমাত্র নিজের থাকার জন্য। এই শহরে আমাকে কেউ চেনে না। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছি। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম, তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম, তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। তখনই ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। আসলে এই শহরে একটা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যাডমিশনের জন্য আবেদন করেছিলাম, তো সেটা হয়ে গেছে। কাল থেকেই ক্লাস করতে পারবো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম, তারপর খাবারটা খেয়ে নিয়ে ড্রেসটা পরে নিলাম। নিজে ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম, তারপর চুল তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম। একদম খ্যাত লাগছে। যাক, এবার ঠিক আছে। কলেজের দিকে পা বাড়ালাম। পাঠকরা হয়তো ভাবতেছেন কি জন্য খ্যাতে হয়ে গেলাম। নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায়? গল্পের সাথে থাকুন, সবটাই বুঝতে পারবেন। বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা, তাই কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতে সামনে দিকে চোখ পড়লো। আরে, এটা দেখি কালকে সেই মেয়েটা। ওনার বাবা নাকি এই শহরের নামকরা বিজনেসম্যান। যাই হোক, আমাকে নিয়ে আমি ভাবি। মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম। তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিল। এই খ্যাত, কই যাস? এদিকে আয়, শুনে যা। তাকিয়ে দেখি যে ভয়টা পেয়েছিলাম সেইটাই হয়েছে। এই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কালকের সেই মেয়েটাই ডাকছে, তাই সামনে না এগিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম। জি, আপনি কি আমাকে ডাকছেন? তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকে দেখতে পাচ্ছি না। তো কাকে ডাকছি বোঝার কথা। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল। কলেজে তো আগে দেখি নাই, নতুন নাকি? মাথাটা নিচু করে, জি, আমার আজকেই প্রথম কলেজ। তোর নাম কি রে? জি, আমার নাম মাহফুজ। আর আপনার নাম? আমার নাম তানহা। গতকাল যে অপরাধ করেছিলি, তোর অবস্থা তো খারাপ করেই দিতাম। তবে শপিং মলের ম্যানেজারের কথায় বেঁচে গিয়েছিলি, যাক সে কথা। বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন, সেটাই তো মাথায় আসছে না। আর কী সব কাপড় পরেছিস সেগুলো? কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ফিকা নিয়ে যাস? বলে সবাই হাসতে শুরু করলো। ইচ্ছা করলে কথাগুলোর জবাব দিতে পারতাম, কিন্তু দিলাম না। সেখান থেকে ক্লাসে চলে আসলাম। এখনো ক্লাসের সময় হয় নাই, তাই ক্লাসটা ফাঁকা ছিল। একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। এদিকে তানহার বান্ধবী। কিরে তান্না, ওই খ্যাতটাকে এইভাবে অপমান করলি কেন? আরে গতকাল গিয়েছিলাম না শপিং করতে, বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ধাক্কা দেয়। প্রচণ্ড রাগে দুইটা চড় মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম। একদম ঠিক কাজ করেছিলি। ওইসব খ্যাতের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তান্হা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে চুপ করে বসে আছি, হঠাৎ তাকিয়ে দেখি তান্হা ওর বান্ধবীদের সাথে
এই ক্লাসের দিকেই আসছে, তাই মাথাটা নিচু করে থাকলাম। এদিকে ক্লাসের সামনে যেতেই চোখ কপালে। কিরে লিজা, খ্যাতটা আমাদের ক্লাসে কি করে বসে? হ্যাঁ, তাই তো রে। খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে। চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি। বলে শয়তানি একটা হাসি দেয়, সবাই মিলে মাহফুজের কাছে যায়। কিরে ছোট লোক, পিছু নিতে নিতে এই ক্লাস পর্যন্ত চলে আসছিস? মাথাটা নিচু করে থাকলাম। অপমান আর কত করবে, বড়লোকের দুলালি অহংকার অনেক। মেয়েগুলো আরো কিছু বলতে যাবে, তখনই ক্লাসে স্যার চলে আসে। সব স্টুডেন্টসরা নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কলেজে নতুন একটা ছেলে আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে। মাহফুজ, তুমি সামনে এসো। স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। এই হলো তো তোমাদের নতুন বন্ধু, গতকালই অ্যাডমিশন নিয়েছে, এখানেও নতুন এসেছে, তোমরা ওকে দেখে রাখবে। স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল। স্যার, আপনাদের কি রুচিবোধ বলতে কিছু নাই, নাকি সব হারিয়ে গেছে? কই থেকে একটা খ্যাত ছোট লোককে কলেজে অ্যাডমিশন দিয়েছেন? কলেজের ইজ্জতটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে। তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কোনো আজব জায়গায় আসলাম, এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে, ভিতরে দেখে না। তানহা, জাস্ট শাট আপ। তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলছো। ভুলে যেও না, তুমি এখানে শিক্ষা নিতে আসছো, এটা কোনো সিনেমা হল না। সিট ডাউন রাইট নাও। তানহা স্যারের কথায় বসে পড়ে। মাহফুজ, তুমি কিছু মনে করো না, নিজের জায়গায় গিয়ে বসে পড়ো। স্যারের কথা মতো নিজের সিটে এসে বসলাম। স্যার ক্লাস নিতে শুরু করলেন। ক্লাস করা শেষ করে বের হয়ে গেলাম। আজকে নতুন, তাই কোনো বন্ধু নাই। ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো স্যার। মাহফুজ, তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালোভাবে কমপ্লিট করা চাই। কোন রকম কেউ যেন সন্দেহ না করে। এটা খুবই গোপনীয় ভাবে করতে হবে। হাত ফসকে বেরিয়ে গেলে দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে। অপরাধীদেরকে আমাদের ধরতে চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে আমি ছাত্র সেজে আসছি, তাই সন্দেহ করার কিছু নাই। এই মিশনটা কমপ্লিট করেই এখান থেকে বের হব। স্যার, শুধু কিছুদিন সময় লাগবে। ওকে, তোমাকে সময় দেওয়া হলো, তবে বেশি দেরি যেন না হয়ে যায়। বলেই ফোনটা কেটে দিল। মনে মনে, অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়বো, সে যেভাবেই হোক। তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে সবকিছু জেনে নিতে হবে। এসব ভাবছি, তখনই পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। পেছনে ঘুরেই দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো, হাত বাড়িয়ে দিয়ে, হাই আমি রাজ, হাই আমি মাহফুজ। তো আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার বাসা কোথায়? এই তো সামনেই। আর আপনার বাসা? ও, আমার বাসা এই সিনেমা হলের পিছনে। আর তুমি আপনি করে বলছে কেন? আমরা তো বন্ধু, বন্ধুদের মধ্যে কখন আপনি চলে না, সো এখন থেকে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। তোর নাম্বারটা দে তো। রাজকে আমার নাম্বারটা দিলাম। তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম। তারপর দুজন মিলে একটু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে কলেজের পড়াটা কমপ্লিট করলাম। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি। তখনই ফোনটা বেজে উঠলো। আম্মু ফোন করেছে। হ্যাঁ আম্মু, কেমন আছো? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোর শরীরটা ভালো আছে তো? আর তুই কোথায়? আম্মু, এখানে চিন্তার কিছু নাই, সব ঠিক আছে। শরীরটাও অনেক ভালো আছে। আর আমি একটা গোপন মিশনে আছি, তাই কিছু বলা যাবে না। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো। আচ্ছা এখন রাখো, কালকে কথা হবে। আচ্ছা বাবা, যেখানেই থাকিস অনেক ভালো থাকিস। বলে ফোনটা কেটে দিল। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম। তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। রাজকে কলেজ গেট থেকে পেয়ে গেলাম। তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম। একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম। তারপর আড্ডা দিতে লাগলাম। এমন সময় তান্না আমাদের সামনে আসলো। কিরে ছোট লোক, বন্ধু একটা জোগাড় করে নিয়েছিস দেখছি। তানহা, ভদ্রভাবে কথা বলো। তুমি ওকে ছোট লোক বলছো কেন? বলছি বেশ করছি, তো তোরে তো জ্বলছে কেন রে? কিরে ছোট লোক, তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তানহা, আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলেছেন। এখান থেকে চলে যান বলছি, না হলে কি করবি তুই আমার? কি করব দেখবি তুই। ঠাস করে একটা চর বসাই দিলাম। তান্হা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আমাকে কি ভেবেছিস? হ্যাঁ, সেই প্রথম দিন থেকে অপমান করে চলেছিস। কিছু বলে না বলে কি মাথায় উঠে গেছিস নাকি? চারপাশে তাকিয়ে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরে ভাই, আমি কি কোনো এলিয়েন? তান্হা মাটি থেকে ওঠে। তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা। তোর অবস্থা দেখ আমি কি করি। বলেই কাকে জানি ফোন দিল। তোর অবস্থা দেখ আমি কি করি। তুই সাপের লেজে পা দিয়েছিস। তান্হার কথা শুনে মুচকে হাসলাম।
মনে মনে সাপের লেজে কে পা দিয়েছে সেটা পরে জানতে পারবি। এই রাত চল এখান থেকে বলেই রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম। মাহফুজ, তুই কিন্তু একটা ভুল করে ফেললি। তানহার বাবা এ শহরের এমপি, তার কথায় পুরো কলেজ চলে। যেখানে তানহার সাথে কেউ কথা বলতে সাহস পায় না, আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তুই এবার গেলি। আরে এত ভয় পাস না তো, মন দিয়ে ক্লাস কর, কিচ্ছু হবে না। তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম। একটু পরেই কলেজ গেট দিয়ে 3 থেকে 4টা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকেও একজন পুলিশ বের হয়ে আসে। তাদের একজন বলে ওঠে, এই তোদের কলেজে মাহফুজ কে রে? একটা ছেলে মাহফুজের ক্লাসটা দেখিয়ে দেয়। তখনই পুলিশ ক্লাসের ভেতরে চলে যায়। এখানে মাহফুজ কে? সামনে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ। রাজ পাশেই বসা ছিল। পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তারপর আমি দাঁড়িয়ে যাই। জি, আমি মাহফুজ। নামটা বলার সাথে সাথেই দুজন পুলিশ এসে 2 পাশ দিয়ে জাপটে ধরে নেয়। কোনোভাবেই ছুটতে পারছি না। আরে আপনারা কি করছেন? শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমার অপরাধটা কি? তোকে শুধু শুধু ধরে নিচ্ছি মনে করেছিস? তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস। এটা ছোট লোক, তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছু মনে হয় না। তবুও টার্গেট একদম এমপির মেয়েকে। চল, তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন। 2টা পুলিশ মাহবুজকে ধরে নিয়ে কলেজ গেটের কাছে চলে আসে। পুরো কলেজে ছেলে বলে ঘটনাটি দেখছে। গাড়ির সামনে দেখি তান্না দাঁড়িয়ে আছে, আর সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লোকটা বলে উঠলো, ওসি সাহেব, এই ছোট লোকটাকে এমন ভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তখনই বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা। ওসি স্যার, আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে 1 মিনিট বাড়িতে কথা বলতে দিন, নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য। পুলিশের কি মনে হলো জানি না, কিছুক্ষণ ভেবে তারপর ফোনটা আমার হাতে দিলেন। আমি একটা নাম্বার তুলে ফোন লাগালাম। কিছুক্ষণ কথা বলে ওসির দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। এই যে ফোনটা নিন আর কথা বলুন। ওসি মাহবুজের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বললো। তারপরই মুখে ভয়ের ছাপ দেখা দিল। স্যার সরি স্যার, আমি ব্যাপারটা জানতাম না স্যার, আর কখনো এমন হবে না স্যার। বলেই ফোনটা কেটে দিল। সরি এমপি সাহেব, আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না। এটা আপনি কি বলছেন ওসি সাহেব? যে কাজ আসলেন সেটা ঠিক মতো করুন, না হলে এমন জায়গায় ট্রান্সফার করব যে মশা মারতে মারতে দিন শেষ হয়ে যাবে। আরে স্যার রাখেন আপনার মশা মারা, আপনার মশা এবার আপনি মারুন। ওসির কথা শেষ হতেই এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন। একটু পরে এমপি সাহেবের মুখ কালো হয়ে যায়। ফোনে কথা বলা শেষ করতেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তানহা, তোর সাহস তো কম না। তুই জানিস তুই কাজতে পাঙ্গা লড়ছিস? তোকে তো ইচ্ছা করছে আর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই। মাহফুজ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না আঙ্কেল, আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তবুও যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি। ভালো থেকো বাবা। বলেই তিনি চলে গেলেন। পুরো কলেজ তো অবাক হয়ে তাকিয়ে আছে। যাকে ধরতে এসেছিল একটু আগে, এখন কি থেকে কি হয়ে গেল? মাহফুজকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে তানহা, কারণ এই পর্যন্ত অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে। তানহার দিকে চোখ তুলে তাকালেও খারাপ অবস্থা হয়ে যেত। সেখানে মাহফুজকে তো ধরলই না, উল্টো খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল। সেখানে তানহার বাবা তান্নাকে কখনো মারা তো দূরে থাক, একটি বকা পর্যন্ত দেয় নাই। সেখানে আজ কিনা এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল। তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করেই হোক শাস্তি দিয়েই ছাড়বে। এটাই তার কঠোর প্রতিজ্ঞা। মাহফুজ তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছে। তখনই পেছন থেকে ওসি ডাক দিল। এই ছেলে এদিকে আসো, একটা কথা আছে। ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি বলবেন বলুন, আমার সময় নাই। এমনিতেই ক্লাস চলাকালীন নিয়ে আসছেন আমাকে। তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই, প্লিজ না করো না। ওকে চলুন, কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না। তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম। ওসি সাইডে এসে আমাকে স্যালুট করে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আপনার বিষয়ে সবকিছু জেনে গেছি। আপনি এখানে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও। তোমার মুখ থেকে যেন কোনোভাবেই এই কথা বের না হয়ে যায়, সাবধান। ওকে স্যার, ভুল করেও কিছু বের হবে না। ওকে, তুমি এখন যেতে পারো, আমার ওদিকে কাজ আছে। বলে সেখান থেকে চলে আসলাম। সামনে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে রাজ, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কে এটা আমাকে বলতো? তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল। যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলের ভাত খাইয়েছে, সেখানে তোকে এমনিতেই ছেড়ে দিল। তুই কে আর তোর পরিচয় কি? এটা তুই কোনো কথা বললি? আমি তো তোর বন্ধু, আর কেন যেন আমাকে কিছু না করে ছেড়ে দিল। আচ্ছা, এখন এসব কথা ভেবে কাজ নাই। এখন চল বাসার দিকে যাওয়া যাক। তারপর তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। রাতে
কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। ঘুমে চোখটা জড়িয়ে আসছে আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। দূর, অসময় আবার কে ফোন দিবে? রাত বাজে 11টা। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল? আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই। তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে। তোর বোন তো সব সময় তোর কথা বলে। আচ্ছা আম্মু, সবার কথা তো শুনলাম, বাট বাবা কেমন আছে? তোর বাবাও তোকে অনেক মিস করেছে, কিন্তু সে একটা বিষয় অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করেছে। সাথে আমরাও গর্ব করি তোর জন্য। আম্মু, শুধু তোমরা আমার জন্য দোয়া করো, যেন যে কাজে নেমেছি সেটা সম্পূর্ণ করতে পারি। তাহলেই দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা, এখন ফোনটা রাখছি, কালকে কথা হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কিন্তু ফোনটা আবার বেজে উঠলো। এবার তাকিয়ে দেখি কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তোমার চেনা কেউ একজন? কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ। আচ্ছা, আপনি কে বলছেন? বললাম তো, তোমার কাছের একজন মানুষ। আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। আর আমার নাম্বার পেয়েছেন কোথায়? বাবা, প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোনো সমস্যা হয় নাকি? এই যে ম্যাম, শুনুন, আপনি যেই হন না কেন, এসব আজারে পেঁচাল আমার শোনার সময় নাই। সো ফোনটা রাখলাম। এই বলছি এত রেগে যাওয়ার কি আছে? আমি তানহা। নামটা শোনার পরে খুব অবাক হয়ে গেলাম। যে মেয়েটা আমাকে দেখতেই পারে না, সে আমাকে ফোন দিয়েছে। কিন্তু তারপরেই তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে লাগলো। এই মেয়ে, তুমি আমাকে ফোন দিয়েছো কেন? আমাকে অপমান করে তোমার ভালো লাগে নাই? আবার এখন ফোন দিয়ে অপমান করার চিন্তা ভাবনা করছো? বিশ্বাস করো মাহফুজ, আমি নিজের অহংকারের কারণে সব কিছু করেছি। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন নিজের ভুলটা বুঝতে পারছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমি তোমার উপর কোনো রাগ করি নাই। যা হয়েছে সেটা বাদ দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। এখন রাখতে পারো। না না, আগে রাখবে না। আগে তোমাকে বলতে হবে যে আমাকে মাফ করে দিয়েছো, না হলে তোমাকে ছাড়ছি না। মনে মনে কি যে বিপদে বললাম রে ভাই। মেয়ে তো দেখি আঠার মতো লেগে আছে। ওকে ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এখন খুশি তো? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? প্লিজ এটাতে না করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার ভালো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর তান্নার সাথে অনেক সময় কথা বললাম। কিছুক্ষণ কথা বলেই দুজনে অনেকটা ফ্রি হয়ে গেলাম। আচ্ছা তান্না, এখন রাখছি, কালকে কথা হবে, কারণ কলেজ আছে। এখন না ঘুমালে কালকে উঠতে পারবো না। ওকে, ঘুমিয়ে পড়ো। বলে ফোনটা কেটে দেয়। চোখ দুটো বন্ধ করতে ঘুমিয়ে গেছি। একেবারে সকালবেলায় উঠলাম। তারপর নামাজটা পড়ে নিয়ে চুলায় রান্না বসালাম। একটা ডিম ভাজি করে ভাত রান্না করে খেয়ে নিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। আমাদের আড্ডায় জায়গায় রাজ বসে আছে একা একা। তারপর আমিও গিয়ে ওর সাথে সামিল হলাম। কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে তোর জন্য বসে আছি। আমি ঠিক সময় আসছি, কিন্তু তুই আজকে অনেক আগে আসছিস আজকে, তাই এত দেরি মনে হচ্ছে। রাজ ঘড়ির দিকে তাকিয়ে জিব্বায় একটা কামড় দেয়। সরি রে, ঘড়ির দিকে খেয়াল করি নাই। থাক, তোর খেয়াল করতেও হবে না। ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে চল। তারপর দুজন মিলে ক্লাসে চলে এলাম। এরপর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করে দিলেন। কিছু সময় পর তান্না দৌড়ে ক্লাসরুমে ঢুকে গেল। তা না, তুমি আমার অনুমতি না নিয়ে ক্লাসে ঢুকলে কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়ে চলে আসছি। ওকে, ঠিক আছে, জায়গায় গিয়ে বসো। তান্না গিয়ে নিজের জায়গায় বসলো, কিন্তু লক্ষ্য করলাম যে ওর ক্লাসের দিকে কোনো মনোযোগই ছিল না। বারবার শুধু আমার দিকেই তাকাচ্ছে। পুরো ক্লাস জুড়ে আমার দিকেই তাকিয়েছিল। ক্লাস শেষ হওয়ার পর বাইরে গিয়ে রাজের সাথে আড্ডায় বসলাম। তখনই তান্না আমাদের সামনে আসলো। হাই মাহফুজ, কেমন আছো? হ্যাঁ, অনেক ভালো আছি। তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। সো বসতে পারি? হ্যাঁ অবশ্যই। পাশে তাকিয়ে দেখি রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ও রাজ, তোকে তো বলাই হয় নাই। তান্না ওর ভুলটা বুঝতে পারছে, তাই ওকে বন্ধু করে নিয়েছি। এতে কি তোর কোনো আপত্তি আছে? আমার আর কিসের আপত্তি থাকবে? তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল, কিন্তু তুই যেহেতু নিজেই মিটিয়ে নিয়েছিস সবকিছু, সেটাতে আমার আপত্তি থাকার কথা নয়। ওকে ঠিক আছে। অনেক সময় আড্ডা দিলাম তিনজন মিলে। তারপর সবাই নিজেদের বাসায় চলে গেলাম। দুপুরে ঘুম দিলাম একটা। হঠাৎ করে ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি রিসা। তোমার নিশ্চয় আমার কথা মনে আছে। এটা আবার মনে না করার কি হলো?
তুমি আমার সেই ছোটবেলার বান্ধবী, তোমাকে তো মনে থাকবেই তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। সো এখন কি কোনো জব করছো নাকি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আর আমি এটাও জানি যে তুমি কি জন্য এখানে আসছো আর কি জন্য এই কলেজটাতে ভর্তি হয়েছো। তুমি যাদের সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চাইছো সেটা আমার কাছেই আছে। তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো, তারপরই সব বিষয়ে আলোচনা হবে। ওকে, তোমার সাথে আজকে বিকালেই দেখা করব। তাহলে তুমি কোথায় দেখা করতে পারবে? আমরা দুজন জ্যাকসন কফি শপে দেখা করতে পারি ঠিক বিকাল 4টায়। ওকে ডান, আমি পৌঁছে যাব। তারপর ফোনটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম রিশার উদ্দেশ্যে। একটু পরে কফি শপে পৌঁছে গেলাম। ভেতরে ঢুকে দেখি রিশা একটা টেবিলে বসে আছে। সরি রিশা, আমার একটু দেরি হয়ে গেল। তুমি কষ্ট করে এত সময় বসে আছো, তোমার এখনো সেই আগে আগে চলে আসার অভ্যাসটা যায় নাই দেখছি। ঠিক বলেছো, আমার এখনো সেই অভ্যেসটা যায় নাই। আর ভালো জিনিস নিশ্চয়ই যত্ন করে রেখে দিতে হয়। হ্যাঁ, সেটা অবশ্য খারাপ বলো নাই। তো বলো কি খাবে তুমি আজকে? এই পাগল হয়েছো নাকি তুমি? আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো, আজকেও তুমি শুধু বসে থাকবা আর আমি খাবো? ওকে ঠিক আছে মিস সিআইডি অফিসার, তুমি তো দেশের জন্য খুব ভালো কাজ করছো। আর আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে এভাবে কথা বলতে পারছি। এই হয়েছে, এত পাম দেওয়ার দরকার নেই। তুমি তো কম না, তুমি তো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, সেটাও আবার ওয়ান ম্যান আর্মি কমান্ডো। তুমি তো দেশের জন্য খুব ভালোভাবে লড়াই করতে পারবে। আমাদের কথা বলার মাঝেই ওয়েটার এসে 2 কাপ কফি দিয়ে গেল। রিশা, তুমি এর মধ্যে কফি অর্ডার দিয়ে ফেলছো? তারপরে আরো বেশ কয়েকটা আইটেম আসলো। এবার এগুলো খেয়ে নাও। আর হ্যাঁ, তোমাকে যে জন্য আসতে বলেছি একটু ওয়েট করো। রিশা ব্যাগের থেকে একটা সিডি প্লেয়ার বের করে, এই নাও, এর ভেতরে তোমার সবকিছুর ইনফরমেশন দেয়া আছে। আর আমার সন্দেহ যে এই কলেজের প্রিন্সিপালও এটার সাথে জড়িত। আরে সেটা তো আমি খুঁজেই নিব যে কে এই দেশ বিরোধী কাজের সাথে জড়িয়ে। ওদের সব কটাকে ধরে এমন ব্যবস্থা করব যে বাকি সন্ত্রাসীরা ভাবতেও ভয় করবে। তারপর দুজন মিলে খেয়ে নিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম। রাতে ল্যাপটপটা অন করে সিডি প্লেয়ারটা প্লে করলাম। বাহ, রিশা তো দেখি খুব ভালো কাজ করছে, সব ইনফরমেশনই এখানে নিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে চোখটা এক জায়গায় আটকে গেল। কলেজের প্রিন্সিপাল সেই ওসির সাথে বসে আছে। এটা শুধু একটা ফটো, একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যে ওসির সাথে প্রিন্সিপাল কিছু একটা বিষয় নিয়ে হেসে হেসে কথা বলছে। আবারও ঋষাও তো বলছিল যে সে প্রিন্সিপালকে সন্দেহ করে। তাহলে কি প্রিন্সিপালও এই কাজের সাথে জড়িত? এসব কথা ভাবছি, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের শব্দে ধ্যান ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার। কি মাহফুজ, তোমার কাজ কত দূর এগোলো? জি স্যার, সবকিছু ভালোভাবেই চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এই কাজটা সলভ করে ফেলবো। কথা শেষ হতেই ফোনটা কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কলেজে গিয়ে রাজের সাথে আড্ডা দিতে লাগলাম। আর তখনই 3 থেকে 4 জন ছেলে প্রিন্সিপালের রুমে ঢুকলো। সবগুলোকে দেখতে গুন্ডাদের মতো, সবাই মাস্ক পরে আছে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজের আসার পর থেকে ওদেরকে দেখি নাই। তবে কি ওরা প্রিন্সিপালের সাথে মিলে কুকর্ম করে নাকি? মনে প্রচুর পরিমাণ সন্দেহ হতে লাগলো। কি হচ্ছে দেখা দরকার। এই রাজ, আমার একটা পার্সোনাল ফোন আসছে, আমাকে একটু সাইডে যেতে হবে। রাজকে মিথ্যা বললাম, কারণ এখন প্রিন্সিপালের রুমে যেতে হবে। রাজের কাছে থেকে সরে গিয়ে প্রিন্সিপালের রুমের দরজায় গিয়ে দাঁড়ালাম। তারপর লুকিয়ে ওদের কথা শুনতে লাগলাম। এই, তোমরা এখন কলেজে আসছো কি জন্য? তোমাদেরকে না আমি বলেছিলাম যে আমি ফোন করব? যদি কেউ এটা দেখে নেয় তাহলে তোমরা সহ আমাকেও জেলের ঘানি টানতে হবে। আরে প্রিন্সিপাল, রাখতো তোর জেল। আমরা এসব জেলের ভয় পাই না। তোকে বলেছিলাম যে ড্রাগগুলো দেশের বাইরে পাঠাতে হবে, সেটা যে করেই হোক। তুই সেগুলো নিয়ে কোথায় রাখছিস বল তাড়াতাড়ি। তোমরা উত্তেজিত হচ্ছ কেন এত? আমি তো টাকার গোলাম। তোমাদের ড্রাগগুলো আমি যথাসময়ে পাঠিয়ে দিব, কারণ আমিও চাই অনেক বড় লোক হতে। এই প্রিন্সিপাল হয়ে কতদিন থাকবো? আমি একেবারে দেশের বাইরে চলে যাব আর জীবনটাকে উপভোগ করব। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক সময়ে যেন মালগুলো পেয়ে যাই, না হলে তোকে এমন অবস্থা করব যে তোকে কবরও ভয় পেয়ে দাফন করতে দিবে না। বলে ছেলেগুলো চলে গেল। এদিকে আমার সমস্ত কিছুর ভিডিও করা শেষ। ছেলেগুলো আসতে লুকিয়ে পড়লাম। তারপর আবার রাজের কাছে চলে গেলাম, কিন্তু আড্ডা দেওয়া আর হলো না। তানহা রাজের সাথে বসে আছে। কিরে, তোর কথা বলতে এত সমস্যা লাগে? সে কখন চলে গেলি? আরে এখন তো আসছি, আর ওয়েট করা লাগবে না। মাহফুজ, তুমি কোথায় গিয়েছিলে?
আমি এসে দেখলাম রাজ বসে আছে, বাট তুমি নাই। ওকে জিজ্ঞেস করলে বললো মোবাইলে কথা বলতে গেছিস, তো কথা বলতে কি এত সময় লাগে নাকি? দুজন মিলে আমার পেছনে লাগছে। এখন আমার কান্না পাচ্ছে। থাক, আর কান্না করতে হবে না। অনেক ক্ষুধা লাগছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। এই রে, তোর কথা শুনে তো ক্ষুধা আমার লেগে গেল। ও, তোমাদের ক্ষুধা লাগছে সেটা আগে বলবে তো। চলো, তোমাদেরকে আজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমার পক্ষ থেকে একটা ট্রিট। কি তোমরা খুশি তো? আরে খুশি না মানে? এমপি সাহেবের মেড ট্রিট দিবে, আর সেটাতে খুশি না হয়ে থাকা যায়? তারপর সবাই মিলে ভালো একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওয়েটারকে ডেকে নিয়ে খাবারের অর্ডার দিলাম। রাজ ওর মনের মতো করে অর্ডার দিল। রাজের অর্ডার দেওয়া দেখে তো মনে হচ্ছে যেন একটা রাক্ষসের কাওয়াতে নিয়ে আসছি। কিরে রাজ, তুই এত খেতে পারবি তো? আরে বলিস কি, খেতে পারবো না মানে? তুই শুধু তাকিয়ে থেকে দেখে যা, তারপর কথা বলবি। তান্হা রাজের কথা শুনে হেসে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা মন চাই সেটাই খাও। আজ আমার পক্ষ থেকে ট্রিট বলে কথা। একটু পর ওয়েটার এসে সব আইটেমগুলো দিয়ে যায়। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। রাজ প্রচুর পরিমাণে খেলো, যা দেখে আমি তো পুরোই অবাক। খাওয়া দাওয়া শেষে সব মিল মিটিয়ে বের হয়ে গেলাম। তারপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে গেলাম। এখন একটাই কাজ, কবে এই ড্রাগগুলো পাচার হবে সেটা জানতে হবে। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কলেজ থেকে এই ড্রাগগুলো পাচার হবে। ওরা শুধু সময়ের অপেক্ষা করছে। বিকালবেলা রিশাকে ফোন করলাম। হ্যাঁ মাহফুজ, বলো কি খবর তোমার? হ্যাঁ, আমার খবর তো অনেক ভালো। তো তুমি কি এখন জ্যাকসন কফি শপটাতে আসতে পারবে? হ্যাঁ, আসতে পারবো। তবে একটা কথা, আসার সময় এই শহরের একটা ম্যাপ নিয়ে আসবে, আর ড্রাগ ডিলার ড্রাগনের এলাকারও একটা ম্যাপ নিয়ে আসবে। তুমি চলে এসো, আমি রওনা দিচ্ছি। ওকে, আমি এক্ষুনি বের হচ্ছি, তুমি চলে আসো। রিশার সাথে কথা বলে দ্রুত তৈরি হয়ে নিলাম। তারপর জ্যাকসন রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পরে পৌঁছে গিয়ে দেখি রিশা বসে আছে। সরি রিশা, একটু দেরি হয়ে গেল। না না, দেরি হয়নি, আমারই একটু আগে আসার অভ্যাস। তো জিনিসগুলো এনেছো তো? হ্যাঁ, সবকিছু এনেছি। তারপর ম্যাপ বের করে দিল। নাও, এটা হলো আমাদের বন্ধুত্বের উপহার। তুমি চাইলে কিন্তু আমাদের পুরো সিআইডি টিম তোমাকে সাহায্য করতে পারি। আরে না, তার আর কোনো দরকার হবে না, আমি একা কাজ করতে পারবো। তবু একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি এত ফিট থাকো কেমন করে? আরে বাবা, একজন কমান্ডো আমি, সারাদিন এইসব নিয়ে থাকতে হয়। তো এত সব কাজ করতে গেলে তো ফিট থাকতেই হবে। তারপর দুজন মিলে কফি খেলাম। আচ্ছা, এখন যা যাক, ডিনার কফির বিলটা আমি দিলাম, এর পরের টিট কিন্তু তোমার। আচ্ছা ঠিক আছে, এখন বের হওয়া যাক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। রিশা হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলো। ওকে, তাহলে যাওয়া যাক। ওকে বিদায় দিয়ে রাস্তা পার হলাম। হঠাৎ করে পেছন থেকে রিশা চিৎকার শুনতে পেলাম। এই, তোমরা কারা? আমাকে ছেড়ে দাও বলছি। ঈশার আওয়াজ শুনে পেছনে তাকাতেই দেখি একটা গাড়ি ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয় ড্রাগনের লোকেরা আমার ব্যাপারে জেনে গেছে, আর ভুল করে রিশাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি ওদের পেছনে দৌড়াতে লাগলাম। গাড়িটা স্পিড চলছে, কিন্তু আমিও কমান্ডোর দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। সো সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম। ওরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল। কি করব কিছুই মাথায় আসছিল না। তখন রাস্তায় একটা মোটা লাঠি দেখতে পেলাম। ওটা ওদের গাড়ির দিকে ছুঁড়ে মারলাম। সাথে সাথে গাড়ির সামনের কাঁচটা ভেঙে গেল, আর ওরা কন্ট্রোল করতে না পেরে গাড়ি থামিয়ে দিল। দৌড়ে গিয়ে রিশাকে গাড়ি থেকে বের করলাম, কিন্তু 10 থেকে 13 জন আমাদের দিকে ঘিরে ধরলো। রিশাকে সাইডে সরিয়ে দিয়ে সব কয়টাকে মারতে থাকলাম। একটু পর দেখি মাটিতে সব কয়টা গড়াগড়ি খাচ্ছে। তারপর রিশার দিকে তাকালেই একটা গুলি এসে সোজা আমার পেটের বাম পাশে লাগলো। সাথে সাথে চোখ দুইটা অন্ধকার হয়ে গেল। রিশা এই অবস্থা দেখে মাহফুজ বলে একটা চিৎকার দেয়, কিন্তু মাহফুজের নিতদেহ মাটিতে পড়ে আছে, কোনো সারা শব্দ নাই। সেই লোকগুলো এসে জোর করে রিশাকে তুলে নিয়ে যায়। হঠাৎ করে আমার ঘুমটা হয়ে গেল। পাশে তাকিয়ে দেখি 3টা লোক দাঁড়িয়ে আছে। চারপাশে তাকাতেই দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। তখন সামনে দাঁড়ানো একটা লোক বলে উঠলো, এই ছেলে রিশা কোথায়? মনে মনে, এরা আবার কারা যে রিশার খোঁজ নিতে আসছে? ব্যাপারটা এখন চেপে যেতে হবে। আমি কোনো রিশাকে চিনি না। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে আসছি, আর রিশা একজন সিআইডি অফিসার। এটা রিশার ছবি। একটা ছবি সামনে দিয়ে বলল, আর আমরা তোমাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। ছবির দিকে তাকিয়ে দেখলাম যে এটা রিশা, কিন্তু ওদেরকে এখন আমার সম্পর্কে বললে পুরো প্ল্যানটাই বরবাদ হয়ে যাবে। তাছাড়া রিশাকে বলেছি যে আমি ওদের কোনো প্রকার সাহায্য নিব না, তাই একটা প্ল্যান মাথায় আসলো।
শুনুন, আমি এই মেয়েটাকে চিনি না, আর আমি কিভাবে জঙ্গলে ছিলাম সেটাও আমি জানি না। আমি তো সকালে কলেজের জন্য বেরিয়েছিলাম, তারপর আমার আর কিছুই মনে নাই। আর তাহলে কি ওর স্মৃতিশক্তি চলে গেল নাকি? না না, আমার স্মৃতিশক্তি আর সাথে যায় নাই, আমার সবকিছু মনে আছে। আমার নাম মাহফুজ, এখানে একটা কলেজে আমি পড়ালেখা করি, বাট কলেজে বের হওয়ার পর থেকে আর কিছুই মনে নাই। ডক্টর, আমার মাথা ব্যথা করতেছে। রাহাত, এবার ছেলেটার একটু রেস্টের প্রয়োজন, তাহলে মাথায় অতিরিক্ত চাপ পড়বে। কিন্তু ডক্টর, আমাদের ওকে জিজ্ঞাসাবাদ করার আছে। দেখো রাহাত, এখন যদি আর ওকে চাপ দাও তাহলে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। সো প্লিজ লিভ হিম অ্যালোন। তখন অফিসাররা আর কোনো কথা বলতে পারলো না, তারা ক্যাবিন থেকে বের হয়ে গেল। তারপর তখনই তান্হা দৌড়ে ভেতরে প্রবেশ করলো, পেছনে রাজও আছে। এই মাহফুজ, কি হয়েছে তোমার? জানো তোমার জন্য কত টেনশন হচ্ছিল। ডক্টর, মাহফুজের কি হয়েছে? দেখো না, চিন্তার কোনো কারণ নাই। ওনার একটা গুলি লেগেছিল পেটের ডান পাশে, সেনসিটিভ এলাকা ছুঁয়ে বেরিয়ে গেছে, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। আপনি আমাকে কেমন করে চিনেন? আর তুমি আমাদের আনোয়ার সাহেবের মেয়ে, আর তোমাকে চিনবো না এটা কেমন করে হয়? এই মাহফুজ, কেমন করে হলো এসব? জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল, কতবার যে তোমাকে ফোন করেছি, বাট তোমার কোনো খবর পাই নাই। তারপর অনেক কষ্টে তোমার খবর পেয়ে চলে আসলাম। এই তান্হা, আমার কিছু হয় নাই, আমি এখন একদম ঠিক আছি। আর তুমি এত উতলা হয় কেন? শরীর খারাপ করবে তো। আমার শরীর নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। নিজের পেটে গুলি লাগছে সেটা নিয়ে কোনো চিন্তা নাই। এই বলে কেঁদে দেয়। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? কাদার মতো কিছু হয়েছে নাকি? আর ডক্টর তো বলেই দিয়েছে যে আমি সম্পূর্ণ বিপদমুক্ত। তুমি আর কি বুঝবে, আমার কোনো প্রিয় মানুষের কিছু হলে খুব কষ্ট হয় আমার। আর তুমি তো এখন আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা ডক্টর, আপনারা ওর সমস্ত রকমের ট্রিটমেন্ট শুরু করুন, কোনো কমতি যেন না থাকে। যত টাকা লাগে আমি দিব। নার্স, রোগীকে একটা ঘুমের ওষুধ দিন, এখন ওনার ঘুমের প্রয়োজন। নার্স এসে মাহফুজকে একটা ঘুমের ওষুধ দেয়। ওষুধ খেয়ে মাহফুজ ঘুমিয়ে পড়ে। একটানা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকে মাহফুজ। পরে দুপুরে ঘুম ভেঙে যায়। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমার পাশেই তান্হা বসে আছে, আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। কিছু চুল ওর মুখের উপর এসে পড়ছে। সব মিলিয়ে ওকে খুব মায়াবী লাগছে। ইচ্ছে করছে ওর কপালে ভালোবাসার একটা পরশ এঁকে দেই, কিন্তু সেই দিক দিয়ে আমি বাধাগ্রস্ত, কারণ দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের বেশি কিছু নেই। এসব ভাবতে গিয়ে হালকা একটা টান লাগে, আর তখনই তানহার ঘুম ভেঙে যায়। ও মাহফুজ, তুমি উঠে পড়ছো? এখানে বসে থাকতে থাকতে চোখটা যে কখন লেগে গিয়েছিল বুঝতে পারি নাই। তোমারও এখন দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে। রাজকে খাবার আনতে পাঠিয়েছি, এখনই চলে আসবে। দুজনে কথা বলতে বলতে রাজ খাবার নিয়ে চলে আসলো। আমার ফেভারিট খাবার বিরিয়ানি নিয়ে আসছে। রাজ খাবারটা তানহার হাতে দিল, তারপর তানহা খাবারগুলো একটা প্লেটে নিয়ে নিল, তারপর আমার হাতে দিল। না, এবার খাবারগুলো খেয়ে নাও, তোমার ওষুধ খেতে হবে। খাবার খাওয়ার জন্য উঠতে গিয়ে পেটে ব্যথা লাগলো, ব্যথায় কোকড়ে উঠলাম। এই তোমার আবার কি হলো? ইস, আমার তো মনেই নাই যে তোমার পেটে গলি লাগছে, তুমি উঠে খেতে পারবে না। সত্যি বিষয়টা ভুলে গিয়েছিলাম। আসো, আমি খাইয়ে দিচ্ছি। তানহার কথা শুনে পুরো অবাক বনে গেলাম। মেয়েটা বলছে কি, ও নাকি আমাকে খাইয়ে দেবে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? এত কিছু ভাবছো কেন তুমি? আমার মাথা একটুও খারাপ হয় নাই। তুমি অসুস্থ বলে তোমাকে খাইয়ে দিচ্ছি। এখন চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও তো। তান্নার কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? আমার মনের কথা কেমনে জেনে গেল? চুপচাপ হয়ে ভদ্র ছেলের মতো খেয়ে নিলাম। তান্নাও আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিল। এমন একটা বউ থাকলে তো আরামের জীবনটা পার করে দেওয়া যেত। খাবারটা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। তারপর রাজা তান্নার সাথে গল্প করতে লাগলাম। সন্ধ্যার দিকে রাজকে বললাম যেন বাড়ি ফেরার পথে তান্নাকে নামিয়ে দিয়ে যায়। না মাহফুজ, আমি তোমাকে ছাড়া এক পাও নড়ছি না। রাজ বাসায় চলে যাক, আমি এখানেই তোমার কাছে থাকবো। একেবারে তুমি সুস্থ হলে তারপর বাসায় যাব। আরে তান্না, তোমার বাবা মা তো তোমার কোনো চিন্তা করবে। তাছাড়া তুমি বা আমার জন্য এত করছো কেন? আর তুমি বা কোথায় থাকবে? কে বলেছে আমার মা বাবা চিন্তা করবে? তাদেরকে আমি বলে দিয়েছি যে আমি এখানে থাকবো, আর বাবাও হ্যাঁ বলে দিয়েছে। তাই রাত চলে যাক। আর তুমি এখন আমার সব থেকে কাছের বন্ধু, তাই তোমাকে ছাড়া যাব না। তোমাকে আমার থাকার জায়গার জন্য চিন্তা করতে হবে না। জানি আর কিছু বলে কাজ হবে না, তাই রাজকে বাসায় চলে যেতে বললাম, আর তান্না আমার সাথেই থাকলো। এভাবেই পুরো 3 দিন কেটে গেল। এই কয়দিনই তান্না আমার সাথে ছায়ার মতো লেগেছিল।
ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আমি, হয়তো ভালোবেসেই ফেলেছি ওকে, কিন্তু ওকে কথাটা বললে কষ্ট পাবে, তাই বলতে পারবো না। এভাবে আরো 2 দিন হসপিটালে থাকতে হলো। তারপর সকালের দিকে আমাকে রিলিজ করা হলো। আচ্ছা রাজ আর তানহা, তোমরা বাসায় চলে যাও, আমি এখন ঠিক হয়ে গেছি, একাই যেতে পারবো। মাহফুজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখনো সুস্থ হও নাই, তোমাকে কিভাবে একা ছেড়ে দিই? হ্যাঁ, তানহা তো ঠিকই বলেছে, তুই এখনো সুস্থ হস নাই। এখন তুই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবি। মনে মনে, আরে এরা তো জানে না যে আমি একজন কমান্ডো, আর এসব কতগুলি আমার হজম করতে হয়েছে সেটা আল্লাহ জানে। এই একটা গুলি আমাকে আর কিভাবে কাবু করবে। আরে তান্না, এই দেখো আমি একদম সুস্থ, বলেই বেড থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করলাম। আমাকে দেখে তো তান্না আর রাজ দুজনই অবাক হয়ে গেছে। কি এবার তোমাদের বিশ্বাস হয়েছে তো? এই আমি বিশ্বাস করতে পারছি না, এটা কি করে সম্ভব? গুলি খাওয়ার 3-4 দিন পরও এভাবে হাঁটতে পারে? একভাবে মাহফুজের দিকে তাকিয়ে আছে। তান্না এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখতে হবে না যে আমি কাদের বন্ধু? তোমরা সাথে থাকলে আমাদের কিচ্ছুই হবে না। আচ্ছা চলো এখন বাসায় যাওয়া যায়। হসপিটাল থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেলাম। হঠাৎ রিশার কথা মনে পড়ে গেল। ওকে তো এতক্ষণে নিশ্চয়ই ছেড়ে দিয়েছে, কারণ ভুল করে আমার জায়গায় ওকে ধরে নিয়ে গেছে। সো ওর কাছে সিআইডির ব্যাজ আছে, সেটা দেখে তো এতক্ষণে ছেড়ে দেওয়ার কথা, কারণ রিশাকে নিয়ে ওদের কোনো কাজ নাই। বাড়িতে এসে বিছানায় শুয়ে বললাম, কালকে থেকে আবার কলেজে যাওয়া শুরু করতে হবে। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তানহা ফোন করেছে। হ্যাঁ তানহা, বলো কি বলবে? এই তুমি কি বাসায় পৌঁছে গেছো? হ্যাঁ, আমি একটু আগেই বাসায় আসছি। তোমার কোনো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিশ্চিন্তে কিভাবে থাকবো বলো? তোমার জন্য তো অনেক চিন্তা হচ্ছে আমার। তুমি সুস্থ আছো, তবুও তোমার অসুস্থতার জন্য চিন্তা হচ্ছে। যদি আবার অসুস্থ হয়ে পড়ো? আরে না, আমার কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখি, আমি বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি কাল কলেজে আসতে পারবে? হ্যাঁ, কলেজে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। অন্যদিকে সিআইডি টিমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিআইডি অফিসাররা তাদের অফিসে আসতেই দেখলো এসিপি স্যার বসে আছে। কি ব্যাপার, তোমরা কি রিশার কোনো খোঁজ পেয়েছো? নো স্যার, এখনো খোঁজ পাওয়া যায় নাই। যে ছেলেটাকে আমরা জঙ্গল থেকে পেয়েছি সেখানে রিশার ব্যাগ আর মোবাইলটা পাওয়া গেছে, কিন্তু রিশাকে নয়। ওই ছেলেটাকে কিছু জিজ্ঞাসা করো নাই? কিছু জানতে পারলে ওর কাছ থেকে? নো স্যার, ছেলেটা বলছে ওর সেদিনের কথা কিছু মনে নাই, বাট বাকি সব কিছু মনে আছে। শুধু সেদিনের ঘটনা মনে করতে পারছে না। আর ওর কাছে রিশার ছবিটাও দেখিয়েছি, বলল যে এই প্রথম নাকি রিশাকে দেখলো। হ্যাঁ রাহাত, এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধুমাত্র সেই দিনের কথা মনে নাই, ওটা কিভাবে হতে পারে? আচ্ছা বাদ দাও এটা। এখন তোমরা খোঁজ করো যে রিশার মোবাইল লোকেশন সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কোথায় ছিল, তাহলে আমরা কিছু জানতে পারবো। রাইট স্যার, এক্ষুনি খোঁজ দিচ্ছি। বলে সবাই বেরিয়ে পড়ে। এদিকে মাহফুজ রাতের বেলা ছাদে উঠে ব্যায়াম করা শুরু করে। এই 7 দিন পর আজকে আবার ব্যায়াম শুরু করলো। প্রত্যেকদিন মাহফুজ দিনের প্রায় অধিকাংশ সময় ব্যায়াম করে কাটিয়ে দেয়, কারণ একজন কমান্ডোর বডি ফিট রাখার জন্য প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হয়। প্রায় 30 মিনিট ধরে ব্যায়াম করার পর হঠাৎ ফোনটা কান্না শুরু করে দিল। মাহফুজ ফোনের দিকে তাকিয়ে দেখে তার আম্মু ফোন করেছে। তারপর রিসিভ করে কানে নেয়, আর তখনই ওপাশ থেকে ঝড় উঠে যায়। মাহফুজ বুঝে নেয় যে এটা তার ছোট বোন যারা। কুত্তা, বাহাদুর, হনুমান, পচে টমেটো, পচে আলু, হাতি, শিয়াল, তোকে তো আমি মেরে ফেলবো হারামজাদা। এই রে মেরেছে, পেটিটা তো দেখি সেইভাবেই খেপে আছে। সাবধানে কথা বলতে হবে, না হলে কপালে আজ কি যে আছে। কিরে কি হয়েছে, এত চিল্লাস কেন? ওই হারামি, তুই জীবনও ভালো হবি না। না, প্রত্যেক সময় কোনো না কোনো কাজে বাড়ি থেকে কোথায় চলে যাস, আর ফিরে আসার নাম গন্ধ নাই। আমার বাসায় সারাদিন একা একা ভালো লাগে না। এই পেতনি, এত রাগিস কেন? তুই তো জানিসই যে আমার কাজ হলো দেশ রক্ষা করা। যখন তখন বেরিয়ে পড়তে হয়, আর কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরে যাব। একটু একা থাক এই কয়েকদিন। তুই এবার বাড়িতে ফিরে আয়, বাবার সাথে কথা বলে তোর বিয়ে ঠিক করতেছি। তারপর বিয়ে করে যেখানে খুশি সেখানে চলে যাবি, আমার কোনো সমস্যা থাকবে না। আজ তো একটা জিনিস বুঝলাম না, বিয়ে করবো আমি, কিন্তু এতে তো লাভটা কি বা কোথায়? আর বিয়ের পর যেখানে খুশি সেখানে যাব মানে? তাহলে তুই আবার বাড়িতে একা একা পেতনিদের মতো কান্না করবি। সেটা মোটেও হবে না হাদারাম। তুই বিয়ে করলে পরে আমি একটা মিষ্টি ভাবি পাবো।
আমার তখন গল্প করার মানুষও হয়ে যাবে, তখন আর তোকে লাগবে না, তোর যেখানে ইচ্ছা হয় চলে যাবি। ওরে ফাজিল, তাহলে তোর আসল মতলব এইটা? আমার ঘরে বিয়ে নামক একটা বোঝা চাপিয়ে দিয়ে তুই মজা করবি? তোর মতলব তাহলে এইটা ছিল? দাঁড়া, একবার বাসায় আসতে দে, তো বিয়ের ব্যবস্থা আগে করতেছি। আচ্ছা এসব বাদ, কেমন আছিস তাই বল। ভাইয়া, তোকে ছাড়া খুব একা একা ফিল করি আমি। বাসায় আম্মু আমাকে সময় দেয়, কিন্তু সব সময় তো সংসারের কাজে ব্যস্ত থাকে। আর আব্বু তো সারাদিন অফিসে থাকে। আমি বাসার ভিতরে খুবই বোরিং ফিল করি। তুই থাকলে কত মজা করি দুজন মিলে, কিন্তু এমন একটা কাজ করিস যেখানে আমাদেরকে সময়ই দিতে পারিস না। ভাইয়া রে, তোকে আমি খুব মিস করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এই যারা, এত মন খারাপ করিস না, আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো। আচ্ছা, বাবা মা সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা এখন রাখি, আবার পরে কথা হবে, আমার অনেক কাজ করতে হবে। তারপর ফোনটা কেটে দিয়ে আবার ব্যায়াম শুরু করে দিল। ব্যায়াম করা শেষ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর রুমে আসতেই দরজায় কেউ নক করে। মাহফুজ গিয়ে দরজা খুলে দেয়, দেখে পাশের বাসার আন্টি আসছে তার জন্য কিছু খাবার নিয়ে। এই আন্টি আমাকে বাসাটা পাইয়ে দিতে সাহায্য করেছিল। এই যে মাহফুজ বাবা, দেখো তোমার জন্য রাতের খাবার নিয়ে চলে আসলাম। আমি জানি তুমি এখনো কিছু রান্না করো নাই, তাই খাবারগুলো নিয়ে চলে আসলাম। আরে আন্টি, এসব আবার কি দরকার ছিল? আমি তো রান্না করতাম। মাহফুজ বাবা, তোমাকে তো আগেই বলেছি যে আমার কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো, তাই মা হিসেবে তোমাকে আমি খাবারগুলো দিলাম। তুমি না খেলে কিন্তু আমি মনে খুব কষ্ট পাবো। আন্টি এরকম কথার পর আর না করতে পারলাম না, তাই খাবারগুলো নিয়ে খেয়ে নিলাম। তারপর বিছানা ঠিক করে ঘুমের রাজ্যে চলে গেলাম। পরের দিন সকালবেলা ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এই তুমি এখনো ঘুমিয়ে রয়েছো? জানো তুমি যে কখন সকাল হয়ে গেছে, আর একটু পর কলেজ শুরু হয়ে যাবে, তুমি এখনো ঘুমিয়ে আছো? কণ্ঠটা চিনে গেলাম, তান্না ফোন করেছে। ও সরি, তুমি কলেজে রওনা দাও, আমি আসছি। তান্না এখন আমার খুব কেয়ার করে, কখন কি করি, শরীর কেমন আছে, খাওয়া দাওয়া করছি কিনা, আরো অনেক কিছুর খবর রাখে। তান্নার জন্য মনের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে নিজের অজান্তে। জানি না এইটাকেই মনে হয় ভালোবাসা বলে। কতক্ষণ নিজেকে চেপে রাখতে পারবো জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমার মনের কথাটা ওকে জানাবো। তারপর ফ্রেশ হয়ে নিয়ে ডিম ভাজি আর ভাত করে নিলাম। এটাই আমার সকালের প্রিয় একটা খাবার। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। তান্না আগে থেকেই কলেজে এসে বসে আছে। মাহফুজ আস্তে করে গিয়ে তান্নার পাশে বসে। তোমার আসতে এত সময় লাগে? সে কখন আসছে আমি কলেজে, আর তুমি এখন আসলে? সরি, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে আজকে যে কি হয়েছিল, ঘুম থেকে উঠছি দেরিতে, তাও তোমার ফোনটা পাওয়ার পর ঘুম ভাঙছে, না হলে তো আজ কলেজে আসতে পারতাম না। আচ্ছা, রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজকে এখন আসে নাই নাকি? যাক, রাজ বেচারা অনেকদিন বাঁচবে, তুমি বলার সাথে সাথেই হাজির। তান্নার কথা শুনে পেছনে দেখলাম, দেখি রাজ কলেজ গেট দিয়ে ঢুকতেছে। একটু পর রাজ আমাদের সামনে এসে আড্ডায় বসলো। এই যে নবাব, আপনি তো এসে বসে বললেন এদিকে ক্লাসের সময় হয়ে গেছে, সেটা কি মাথায় আছে? রাজ মাহফুজের কথা শুনে ঘড়ির দিকে তাকায়। ও সরি দোস্ত, আমি ঘড়ির দিকে খেয়ালই করি নাই। এই তো, মানুষ যখন প্রেমে পড়ে তখন আরো কত কি ভুলে যায়। তার মানে রাজ প্রেমে পড়েছে? তো আমাদের মিষ্টিমুখ করাবে না তুমি? ধুর, রাখো তো তোমার মিষ্টি মুখ। এই মাহফুজ শুধু ফাজলামো করে, আন্দাজে একটা কথা বলে দিল আর আমাকে পেয়ে বসলো। আমি সব প্রেমে পড়ি না। এবার চল তো ক্লাসে যাই। তান্নার দিকে তাকিয়ে হেসে দিলাম। তান্নারও আমার চালাকি বুঝতে পেরে হেসে দিল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস করে 3জন মিলে বাইরে চলে আসলাম। মাহফুজ, এখন আমরা 3জন একটা জায়গায় ঘুরতে যাব। এই কি বলছো? এখন যেতে পারবো না, অন্য একদিন যাব। আমি কোনো কথা শুনতে চাই না। রাজ, তুমিও চলো, আমরা সবাই মিলে এখনই ঘুরতে যাব। আরে আমি তো এক পায়ে রাজি, শুধু বলো কোথায় যেতে হবে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তুমি যদি মাহফুজকে নিতে পারো তাহলে আমি তোমাকেও নিয়ে যাব। এটা আর এমন কি বিষয়? ওকে, আমি নিয়ে যাচ্ছি, আর তুমি আমাকে নিয়ে যাও। তারপর রাজ মাহফুজকে জোর করে ধরে সাথে নিয়ে গেল। 3জন মিলে কলেজ থেকে বের হয়ে গেল। তান্না 2টা রিক্সা ডাকলো। তারপর মাহফুজকে নিয়ে একটাতে উঠে পড়লো আর রাজ আরেকটা রিক্সায়। রিক্সায় তান্না আমাকে জোর করে উঠালো। আমার এখনো কোথাও যেতে ভালো লাগছে না। এই তান্না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখন কোথাও যাবো না তো। আরে বলো না কোথায় নিয়ে যাচ্ছ?
এই একদম চুপ করে থাকবা। এত কথা বলো কেন তুমি? যেখানে নিয়ে যাই তাতে তোমার কি? তুমি চুপ করে রিকশায় বসে থাকো। আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওরে বাপরে, এটা মেয়ে নাকি শাকচুন্নি? এমন করে কেউ বলে নাকি? একটু ভালোবাসে বললেও তো হতো, এত রাগ করার কি আছে? ভদ্র ছেলের মতো চুপচাপ বসে থাকলাম, না হলে কখন কি করে বসে তার হিসাব নাই। একটু পর শহরের সব থেকে বড় শপিং মলের সামনে তান্হা রিক্সা দাঁড় করালো। তান্হা প্রথমে নিজে নেমে গেল। এই মাহফুজ, এবার তুমি নামো। বসে থাকবা নাকি? আরে নামছি তো, এত রাগ করছো কেন? তারপর রিক্সা থেকে নেমে গেলাম। রাজু আমার পেছনে চলে আসলো। তান্হা ভাড়া মিটিয়ে মাহফুজকে নিয়ে শপিং মলের ভেতরে চলে গেল। তারপর একটা দোকানে ঢুকলো। আচ্ছা মামা, এই ছেলেটার জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ডের জিন্স দেখান তো। মাহফুজের দিকে ইশারা করলো। তান্হার কথা শুনে আমি তো পুরোই অবাক, কারণ আমার জন্য কাপড় কিনছে। এই তান্হা, তুমি কি করছো এসব? আমার কাপড় লাগবে না। তোমাকে না বলছি কোনো প্রকার টু শব্দ না করতে, তবুও কেন এত বেশি কথা বলছো? নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকো। রাগী দৃষ্টিতে তাকালো মাহফুজের দিকে। তান্হার দিকে তাকিয়ে চুপ করে গেলাম। মেয়েটা আমার উপরে রেগে যাচ্ছে, আর কথা বলা যাবে না। চুপচাপ বসে থাকলাম। প্যান্ট কেনার পর একটা শার্টের দোকানে গেল। তারপর তান্না নিজে চয়েস করে শার্ট কিনে দিল। আমার চয়েস করার কোনো সুযোগই দিল না, নিজেই সবকিছু পছন্দ করে দিল। এই নাও, এই সব কিছু তোমার জন্য। আমি নিজে পছন্দ করে কিনে দিলাম। আর কাল থেকে যেন কলেজে ওসব খ্যাতমার্কা কাপড় পরে আসবে না, বলে দিলাম। তুমি তো দেখতে পুরো নায়কের মতো, তাহলে এরকম থাকো কেন? কালকেই এই নতুন জামা কাপড় পরে আসবা। আমি শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম, কারণ এখন বেশি বকবক করলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। এই রাজ, তোমাকে তো বলেছিলাম মাহফুজকে নিয়ে আসতে। পারলে তুমি চাও আমি তাই দিব। তো এখন তোমার মন মতো সবকিছু নিয়ে যাও। তান্হার কথা শুনে রাজ তো অনেক খুশি হলো। তারপর ওর মন মতো শপিং করে নিল। সব কেনাকাটা শেষ হয়ে গেলে শপিং মল থেকে বের হয়ে গেলাম। তানহার বাবা নামকরা ব্যবসায়ী বলে সবাই আমাদের খুব সম্মান করলো। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। সন্ধ্যায় সময় তান্নার দেওয়া কাপড়গুলো দেখতে লাগলাম। আসলে মেয়েটার পছন্দ আছে বলতেই হবে। আমার প্রিয় নীল কালারের শার্টটা কিনছে, আর শার্টটাও মনের মতো। ওর মতো একটা বউ বলে তো কোনো কথাই থাকবে না। কিন্তু তান্না আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে। এখন ওকে আমার ভালোবাসার কথাটা বললে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এসব কথা ভাবছি, হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ও, এটা তো পাশের বাসার আন্টির গলার আওয়াজ, যিনি আমাকে নিজের ছেলে ভাবেন। আন্টির চিৎকার শুনে ঘরের বাইরে চলে আসলাম। দেখলাম একটা চোর আন্টির ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছে। ও, এবার তো দেখছি ওর সাথে দৌড় প্রতিযোগিতা দিতেই হবে। চোরের পিছনে দৌড়ানো শুরু করলাম। বেশিক্ষণ দৌড়ানো লাগলো না, চোরটাকে ধরে আন্টির সামনে নিয়ে আসলাম। এই যে আন্টি, চোর সহ তোমার ব্যাগ নিয়ে আসছি। এটাকে আজ এমনভাবে শিক্ষা দেবো যাতে কারো জিনিস চুরি করার আগে কয়েকবার ভেবে নেয়, বলে চোরটাকে মারা শুরু করলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর সহ্য করতে পারছি না আপনার মার। আর কিছুক্ষণ মারলে আমি মারা যাব। ছেলেটার কথা শুনে ভেতরে মায়া হলো, তাই ওকে ছেড়ে দিলাম। তারপর আন্টির কাছে ব্যাগটা দিয়ে ঘরে চলে গেলাম। আন্টি আমার কাজ দেখে খুব খুশি হলো। পরের দিন সকালে তান্নার দেওয়া শার্ট আর প্যান্ট পরে কলেজ চলে গেলাম। আজ আর খ্যাত ছেড়ে আসি নাই, সবকিছু ঠিকঠাক করে আসছি। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতেই সবাই আমার দিকে হা করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এর আগে কোনো ছেলেকে আজ পর্যন্ত দেখে নাই নাকি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে? ওদের এমন তাকিয়ে থাকা দেখে অস্বস্তি লাগতে লাগলো, তাই আড্ডায় চলে আসলাম। কিন্তু তান্না আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এই তান্না, কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে তো একদম রাজকুমারের মতো লাগছে। তোমাকে দেখলে তো যে কোনো মেয়েই প্রেমে পড়ে যাবে। আরে তান্না, তুমিও কি বলো না যে? আরে দোস্ত, সত্যি তোকে নায়কের মতো লাগছে, একদম যেন রাজকুমার। তোকে দেখতে আসলে যে কোনো মেয়ে পটে যাবে। এই রাজ, হয়েছে, এতক্ষণ ধরে আমার অনেকগুলো গুণগান করেছিস, এবার ক্লাসের টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাওয়া যাক। তারপর তিনজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। তান্না আজকে মাহফুজের পাশে বসছে, কিন্তু মাহফুজ কিছু বলতেও পারছে না। ক্লাসের সবাই শুধু আর চোখে মাহফুজের দিকে তাকাচ্ছে। মাহফুজের এই বিষয়টা কেমন যেন লাগতে লাগলো। তবে একটা বিষয় খুব ভালো লাগছে, নতুন বসে আসছি তো তাই সবাই এমন ভাবে তাকাচ্ছে। মাহফুজ মনে মনে হেসে দেয়। একটু পরেই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তিনজন মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর ক্যান্টিনে গিয়ে খেতে বসে। মাহফুজ, কি খাবে বলো? তোমার যা পছন্দ হয় তাই অর্ডার করো। এই রাজ, তুমি কি খাবে? ওই তো, আজ আমরা কেউ অর্ডার দেব না, তোমার ইচ্ছে মতো অর্ডার করো, সেগুলোই আজ খাবো। তান্না ওদের কথা শুনে হেসে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে অর্ডার করছি।
তারপর তান্হা ওর পছন্দ মতো আইটেমগুলো অর্ডার করে। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই তিনজনে মিলে গল্প করতে থাকে। হঠাৎ করে একটা মেয়ে এসে মাহফুজের সামনে হাঁটু করে বসে পড়ে, হাতে একটা গোলাপ ফুল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলার মতো সাহস পাই নাই। আজকে কি যেন হলো আমার, তোমাকে দেখে আরেকবার ফিদা হয়ে গেলাম, তাই কিছু না ভেবে প্রপোজ করলাম। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কিছু বলতে যাব তার আগেই তান্না যা করে বসলো সেটা দেখে তো সবাই অবাক হয়ে গেলাম। তান্না মেয়েটার গালে খুব জোরে দুইটা থাপ্পড় মেরে দিল। মেয়েটা টাল সামলাতে না পেরে সিটকে পড়ে গেল। তান্নার আচরণে মেয়েটা খুব ভয় পেয়ে যায়। তান্না আবার ওকে মারতে যায়, তখনই আমি গিয়ে তান্নাকে ধরে ফেললাম, আর মেয়েটা আমার পেছনে গিয়ে লোকালো। এই তান্না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটাকে এইভাবে মারছো কেন? তো মারবো না তো কি করব? এই মেয়ের কত বড় সাহস যে তোমাকে প্রপোজ করে! আরে তান্না, এতে সমস্যাটা কি হলো? একজন মানুষের কাউকে ভালো লাগতেই পারে। এই ভালো লাগার অধিকারটা প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, যে অধিকারটা ওই মেয়েরও আছে। তাই বলে কি তুমি ওকে এভাবে মারবে নাকি? তোমার তো দেখছি দিন দিন মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়েটা আমাকে পছন্দ হয়েছে, তাইও আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমারও তো ওকে পছন্দ হয়নি। এটা বলার আগেই তো তুমি ওকে ইচ্ছা মতো মারলে। এখন দেখো মেয়েটা ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে আছে। তানহা একদম চুপচাপ করে আছে, কোনো কথাই বলছে না। সে মনে হয় একটু বেশি করে ফেলেছে। মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলে। এই তান্না, মেয়েটা তো এবার চলে গেছে, টেবিলে বসো, খাবার খাবে এখন। তান্না মাহবুবের কথার কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে ক্যান্টিন থেকে দৌড়ে বের হয়ে যায়। এই তান্না, হঠাৎ করে কোথায় চলে যাচ্ছ তুমি? কিন্তু তান্না কোনো কথাই শোনে না। এই রে, তান্নাকে মনে হয় একটু বেশি বলা হয়ে গেছে। এরকম করে না বললেও মনে হয় হতো, কিন্তু মেয়েটা যে কাণ্ড করে বসলো তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কি সব বলে ফেলছি। তোর আজকের দিনটাই খারাপ। এই রাত, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালোই লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবার নেই, এদিকে ক্ষুধাটাও অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশে চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তান্না হওয়ার কয়টা বান্ধবীদের সাথে এদিকেই আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তান্না আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গেছে, তোরা চলে যা, তোদের সাথে পরে কথা বলছি। তান্নার বান্ধবীরা চলে যাওয়ার পরে তান্না আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি মাহফুজ, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরে ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নেই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেটা দিয়ে হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু এখন। তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো। সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কোনো কথা না বলে চুপ থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানে না। তার না একটা রিক্সা ডাকলো, তারপর দুজন মিলে সেটাতে উঠে গেলাম। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। তান্নার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড় লোকেরা খাওয়া দাওয়া করে। তান্নাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু তান্না তো আমাকে চুপ করে থাকতে বলছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দুজনে মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তান্না রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তো আরো অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে তান্না, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছু খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি কিছু খাবে কিনা। এই রে, এ তো রেগে যাচ্ছে কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো।
তারপর তান্না আবার নিজের মতো করে অর্ডার করলো। একটু পরে খাবারগুলো চলে আসলো। এমনিতেই অনেক ক্ষুধা লাগছিল। তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরো বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তান্নার দিকে চোখ পড়লো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তান্না, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তান্না রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল। তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়। তাহলে কোথায় যাচ্ছে? এই তান্না, এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ ঠিকই বলছো, এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা। এই রাস্তাটা একটা পার্ক চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে নিয়ে সেখানেই যাচ্ছি। তান্নার কথা শুনে আর না করতে পারলাম না। ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজন মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে। তান্না আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক কলেজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তান্নাকে দেখতে খুব সুন্দর লাগছে। ওকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। এখনই সঠিক সময় তান্নাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে তান্নার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তান্না, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না। সবসময় তো তোমার কথাই মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো মাহফুজ? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকে প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এইভাবে কলম দিয়ে কেউ কাকে প্রপোজ করে নাকি? এইটা তো জীবনে প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই কোনো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও। কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো। পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তান্না, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সবকিছুই করতে রাজি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময়ে কলেজে চলে এসো। দুজনই আমরা খুব খুশি। তারপর আরো কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের গোড়া নিয়ে নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তান্না চলে আসলো। আজকে তান্নাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। মাহফুজ তারপর তান্নার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসার শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটুও বাঁচতে পারবো না তানহা। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। নিজের চেহারা কখনো আয়নাতে দেখছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো, তুই সেটা ভাবলি কি করে? মাহফুজ তানহার কথা শুনে মাটিতে বসে পড়ে। তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তোমার মনের কথা নয়, বলো না তানহা। তুমি এতক্ষণ যা বললে সবকিছু মিথ্যা বললে। মাহফুজ উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলেন। তান্না, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার গায়ে টাচ করার? বলেই পায়ের থেকে জুতা খুলে মাহফুজের দুই গালে দুইটা বসিয়ে দেয়।
এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে কি তোর কখনো মানাই বল? আর আমি তো তোকে কখনো ভালোবাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমকও দিত না, ধমক দিয়ে কথা বলে নাই। আর তোর জন্য আমার বাবা 2টা চড় মেরেছিল আমাকে। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব। আর এসব প্রেম তো সব কিছু একটা সাজানোর নাটক ছিল। কিরে লিজা, তোরা এদিকে আয়। তান্নার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তান্না আবারও বলতে লাগে,